অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা আর প্রশাসনের উদাসীনতায় জলাবদ্ধ রাজধানী। টানা বৃষ্টির পর জলমগ্ন সড়ক, যানজটে নাকাল নগরবাসী। আমার জীবনে আমি এই পানি দেখে না। এখানে টাঙ্কি-টুকির ব্যক্তি তলায় সব তলায় গেছে। চাকরি তো আর বস্তর বুঝবে না, সেটা আমাদের কষ্টের বিষয়টা। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা। ড্রেনেজের বিষয়ে আমার মনে হয় নগর সিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। বন্যায় চট্টগ্রাম কক্সবাজারে মানবিক বিপর্যয়, মৃত্যু অর্ধশতাধিক, লাখ লাখ মানুষ পানিবন্দী, বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট, অপ্রতুল ত্রাণ সহায়তা। কালকে একটু কমছে, এখন আজকে আবার ডুবতেছে। বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না। এখানে তো অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই। 48 দলের পর এবার 64 দলের বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দিলেন ফিফা সভাপতি। বললেন, প্রতিটি দেশেরই রয়েছে বিশ্ব মঞ্চে অংশ নেওয়ার স্বপ্ন ও সুযোগ। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। শ্রদ্ধা ভালোবাসায় কর্মবীরকে স্মরণ করছে গোটা শিল্প পরিবার। সড়ক সংস্কারের ভুয়া প্রকল্প দেখিয়ে জামালপুরে অভিনব প্রতারণা। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের ধোঁকা দিয়ে তুলে নেওয়া হয়েছে ২৬ লাখ টাকার ইট। নানামুখী সংকটে হিলি বন্দরের আমদানি বাণিজ্য। পণ্যবাহী ট্রাক কমেছে উল্লেখযোগ্য হারে, কর্মহীন শত শত শ্রমিক। ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৭ জনের প্রাণহানি, হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশতাধিক। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। রাজধানীর বিভিন্ন সড়ক আজও জলাবদ্ধ, যানজট চরমে। গতকাল বিকাল থেকে বৃষ্টি না হলেও থমথমে আবহাওয়া, যেন যে কোনো মুহূর্তে নামতে পারে অঝোর ধারা। রাজধানীর বিভিন্ন সড়কে এখনও দুর্ভোগের চিত্র স্পষ্ট। ভোগান্তিতে যানবাহনের চালক ও যাত্রীরা। পানি জমে রয়েছে ইসিবি থেকে ফ্লাইওভার পর্যন্ত সড়কে। এছাড়া মতিঝিল, কাকরাইল, নিউ মার্কেট, মিরপুর সহ বিভিন্ন এলাকার অলিগলিতেও পানি জমা। পানিতে অটোরিকশা ও সিএনজি সহ বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়েছে। তবে বৃষ্টি শেষ হওয়ার দীর্ঘ সময় পরও পানি জমে থাকায় ক্ষুব্ধ নগরবাসী। এইগুলো ব্যস্ত এরিয়ায় যদি ১.৫-২ ফিট পানি থাকে, তো তাহলে মানুষের ভোগান্তি। ঢাকার শহরে যদি একটু বৃষ্টি হয়, অল্প হয়, তা সেটা ওভার হয়ে যায় আমরা সিএনজি আলার জন্য। পানি থাকার কারণে কোথাও গর্ত হয়ে গেছে, কোথাও গর্ত কইরা রাখছে, কোনোটাই আমরা বুঝতে পারতেছি না। হঠাৎ করে গাড়ি ভরে যাচ্ছে, গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, প্যাসেঞ্জারও ব্যথা পাচ্ছে, আমরাও ব্যথা পাইতেছি। কেবল চাকা পড়ে গেছে, পড়ে গিয়ে আমার গাড়ি গাতাতে পড়ছে, মানে তুলতে অনেক কষ্ট হয়েছে, আরেকটা গাড়ি দিয়ে টাইনা তুলতে হয়েছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, যানজট ঢাকাবাসীর গলার কাটা। তার উপর যদি হয় বিরামহীন বৃষ্টি, তাহলে চরমে ওঠে দুর্ভোগ। ক্ষুব্ধ নগরবাসীর অভিযোগ, নালা ড্রেনেজ সচল রাখার কোনো আগাম উদ্যোগ নেই, রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিও। এদিকে আবহাওয়া অধিদপ্তরও দিয়েছে দুঃসংবাদ, জানিয়েছে আরও ২ দিন থাকবে ভারী বর্ষণ। তলিয়েছে মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়ার সড়ক অলিগলি। নজিরবিহীন দুর্দশায় বাসিন্দারা, বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। আমার জীবনে আমি এই পানি দেখে না। এখানে টাঙ্কি-টুকির ব্যক্তি তলায় সব তলায় গেছে। মাল সামানা সব তলা গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমাদের কোনো গাড়ি চলে না, শেওড়াপাড়া, মিরপুর ১০ নম্বর সব বন্ধ। রাজধানীর বেশিরভাগ সড়কেই জলাবদ্ধতা, যানবাহনে ধীরগতি। কাজে বেরিয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারেননি চাকরিজীবীরা। বিকল্প ভ্যান রিকশায় পারাপার হলেও ক্লাস পরীক্ষা মিস করেছে শিক্ষার্থীরা। তবে কিছু কিছু স্কুলে স্থগিত করা হয়েছে ক্লাস ও পরীক্ষা। অনেক কষ্ট করে যাইতে হইতেছে। আমার 2টা ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। 10 নম্বর থেকে কষ্ট করে গিয়েছিলাম, তো আসার সময় ভ্যানে আসছে। পরীক্ষা তো গভর্নমেন্ট স্কুলে তো পিছানোর আমাদের কোনো এখতিয়ার নাই। কি যে অবস্থা! আমাদের সকাল 9টায় ডিউটিতে যাওয়ার কথা, কিন্তু এখন 12:30 বাজে, এখন পর্যন্ত আমরা বেরোতে পারতেছি না। চাকরি তো আর বস্তর বুঝবে না, সেটা আমাদের কষ্টের বিষয়টা। আমরা অটো চালাই, আমরা ভ্যান নিয়ে নামছি। আপনার হচ্ছে যে
যারা অফিসে যাওয়া করে ওনাদেরকে মনে করেন যে ভ্যানে নিয়ে আসে। অফিসে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, এখন হাফ প্যান্ট পরে যাচ্ছি অফিসে, কি আর করা। বৃষ্টি জলাবদ্ধতায় জনদুর্ভোগ অনেকটা নিয়মিত ব্যাপার, তাই নালা ড্রেনেজ সচল রাখতে আগাম কোনো উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। 10 নম্বর গেছিলাম, 10 নম্বর থেকে এখন আইলাম কোমর পর্যন্ত পানি। আমার মানে আইতে আছে আস্তে আস্তে 2 ঘন্টা ধরে জ্যামে বসে আছি, এখন উত্তরা যাব, ওখানে এখন জ্যাম, এখন যেতে পারতেছি না। এদিকে স্বস্তি নেই আবহাওয়ার খবরেও। ভারী বৃষ্টি থাকবে আরও 2 দিন, তাই ঢাকা সহ সারা দেশের জন্য আরও একবার দেয়া হয়েছে সতর্কবার্তা। আজকে দুপুর 12টার থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং এই বর্তমান যে অবস্থাটা দেখাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু আরও, আমরা আশা করছি আরও 48 ঘন্টা বৃষ্টিপাতের থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ুর প্রভাবে চলতি মাসেই ঘনীভূত হতে পারে আরেকটি লঘুচাপ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত কক্সবাজারের জনজীবন। এখনো বন্যার পানিতে তলিয়ে আছে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। প্রত্যন্ত অঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দী। তীব্র সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন বানভাসীরা। মাতামুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় ভুক্তভোগীরা। গত 24 ঘন্টায় পাহাড় ধস আর বানের পানিতে ডুবে নারী, শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। অবস্থা আল্লাহ দিলে পানি একেল গর্ভতর 4 ইঞ্চি 5 ইঞ্চি তারপরে এর নিচে উড়ান গর্ভ রাস্তা তৈরি কোনো ত্রাণ নিয়ে কেউ আসছে এরকম দেখি নাই, সবার ঘর বাড়ি ডুবা। সাগরতিলের বাঁশখালী এখনো তলিয়ে আছে পানির নিচে। 5 দিন ধরে জলাবদ্ধ অবস্থায় হাজার হাজার পরিবার। একে তো ঘরবাড়ি বিধ্বস্ত, তার উপর খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। ফলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকে। অভিযোগ, অপর্যাপ্ত ত্রাণ এবং আশ্রয় কেন্দ্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। চলাচলের রাস্তা ডুবে প্রায় বুক সমান পানি। বিশুদ্ধ খাবার পানির খোঁজে বন্যার পানিতে 2 মাইল সাঁতরে ব্যর্থ হয়ে ফিরেছেন এই ব্যক্তি। মাথা গোজার একমাত্র ঘরটিও 4 দিন আগে বানের পানিতে ভেঙে গেছে। প্রতিবেশীদের সহযোগিতায় স্ত্রী সন্তান নিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন। আমার বন্যার পানি আজকে 3 দিন বন্যার পানি আসার সাথে সাথে আমার ঘর পড়ে গেছে। তা আল্লাহ বাঁচাইছে। আমরা কোনো মতে আমরা মাঠের তল থেকে বউ বাচ্চাকে নিয়ে উঠে, আমার পাশে একটা আমার ভাইয়ের পাক্কা করছিল, ওটাতে পানি উঠছে। এই দম্পতির অবস্থাও করুন। বন্যায় ভেসে গেছে আসবাবপত্র, ঘরের ভেতরে হাঁটু সমান কাদা। বন্যার কারণে বন্ধ আয় উপার্জন। না খেয়ে পার করেছেন 3 দিন। আমরা ডেলি কাজ করে খাই, যে বৃষ্টির পানির কারণে ঘর থেকে বেরও হতে পারছি না, বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি। আমরা এখানে কষ্টের দিন একটু কমছে, কালকে একটু কমছে, এখন আজকে আবার ডুবতেছে। আপনারা আমাদেরকে একটু সাহায্য করে। বানভাসী এসব মানুষের দুঃখ দুর্দশা কতটা তীব্র তা এই নারীর সাথে কথা বলে বোঝা যায়। তাদের পুরো ঘরের পেছনটা বন্যার পানিতে একেবারে ভেসে গেছে এবং তারা গত 6-7 দিন ধরে কোনো ত্রাণ সহযোগিতা পাননি, নেই তাদের কোনো রকম বিশুদ্ধ খাবার। এসব মানুষের কি হবে সেটাই এখন তাদের কাছে বেশ চিন্তার বিষয়। পাশাপাশি তারা বলছেন সরকারি সহযোগিতা প্রয়োজন বন্যা পরবর্তী তাদের দেখভালের। চট্টগ্রামের সমুদ্র উপকূলবর্তী বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া, গন্ডামারা, কাথারিয়া সহ প্রায় সব ইউনিয়নের প্রতিটি গ্রামের চিত্র এমন। যেদিকে চোখ যায় শুধু বন্যার পানি। ফসলি জমি, ঘরবাড়ি, মসজিদ সবই পানিতে তলিয়ে গেছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী। আশপাশে আশ্রয়কেন্দ্র না থাকায় ঘরবাড়ি হারানো বানভাসী মানুষেরা সীমাহীন কষ্টে দিন পার করছেন। নিরুপায় হয়ে স্কুলের তালা ভেঙে আশ্রয় নিয়েছেন অনেকে। তবে সেখানেও বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। এখানে তো অনেক কষ্ট, খাবার নাই, দাবার নাই। মানুষে দুজনে দুই মুড়ি টুড়ি দিছিল, তার কই যাবো বাবা, এখন জায়গা নেই। এই সরকারি স্কুল একটা তালা ভাঙ্গি সবাই ঢুকছে। এটা কি আশ্রয় কেন্দ্র আছে? খরচ যাই বাবা, এখন 300 জন যে জায়গায় আশ্রয় লইম।
তবে প্রশাসনের দাবি প্রতিটি ইউনিয়নে দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এখন বিশেষ করে পশ্চিম বাঁশখালী জলাবদ্ধতার কারণে সুইচ গেট অ্যাভেলেবেল না থাকার কারণে, সুইচ গেট আবদ্ধ থাকার কারণে আমাদের জলাবদ্ধতা বেশি তৈরি হয়েছে। আমাদের 110টা আশ্রয় কেন্দ্রে 692 জন আশ্রয় নিয়েছে। প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে আমরা খবর রাখছি এবং বলছি তারা যাতে তাদের ঘরবাড়ি যে ভেঙে পড়েছে তারা যাতে নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে খাবারের ব্যবস্থা আমরা করছি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম। ঘরবাড়ি থেকে পানি সরতে শুরু করেছে সাতকানিয়ায়, তবে রাস্তাঘাট এখনও তলিয়ে আছে কয়েক ফুট পানির নিচে। দুর্গত মানুষের সবচেয়ে বড় সংকট এখন খাবার ও বিশুদ্ধ পানি। বেসরকারি উদ্যোগে কিছু মিললেও সরকারি সহযোগিতা অপ্রতুল বলে অভিযোগ বানভাসীদের। সাতকানিয়া থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন লুৎফর রহমান। ত্রাণের নৌকা আসার খবরে ঘর থেকে কোমর পানিতে নেমে আসেন পানিবন্দী মানুষ। গেল কয়েকদিনের পানিবন্দী জীবন থেকে কবে মুক্তি মিলবে সে প্রতীক্ষায় এসব দুর্গতরা। বন্যার মানে কি যে পরিস্থিতি বোঝেন নাই, মানুষ তো এখানে অনেক কষ্টে আছে। অনেক সমস্যা আমরা স্যার আর কেউ অনেক কিছু জানাই। সবখানেই পানি পানি আর পানি। যাদের বিল্ডিং দোতলা আছে বা তিনতলা তারা উপরে আছে, নিচেগুলো কি করবে? আর সব বাড়িতে ফাঁকা না। চলাচলের রাস্তায় এখনো নৌকা ছাড়া যাতায়াতের সুযোগ নেই, তবে অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে বলে জানান স্থানীয়রা। এখন তো নামানোর পথ তো আছে, এখন তো বাড়ানোর আর কিছু নাই। তেমনিবাসীর মানুষ বেশি কষ্ট হয়। প্রতি বছর পানি লেগেছে 19 সাল 23 সাল বেশি প্রচুর পরিমাণ কষ্ট হয়, ভোগান্তি হয়, বাড়িঘর থেকে বাড়ি নিতে পারে। আর এখন চুলাঘর তুলাঘর আর সব কিছু পানির সাথে মিশে গিয়ে এই দুর্যোগে ঘরে থাকার সুযোগ নেই যাদের, তাদের ভরসা আশ্রয়কেন্দ্র। কিন্তু সেখানেও একবার প্রবেশ করলে পানির কারণে আর বের হওয়ার সুযোগ নেই। নারী শিশুদের নিয়ে নিদারুণ কষ্টের জীবন কাটছে তাদের। যা ছিল ফার্নিচার ছিল, যা পালং খাট আলমারি ছিল, ওগুলো সব মানে কিছু বার করতে পারি নাই। ছেলে কোনো মানে ছেলে মেয়ে নিয়ে বাড়ি আইসি। গরু সব মানে কিছু ক্ষতি হয়ে গিয়ে মরে গিয়ে বহুত, আর কিছু খেয়ে মানে দোতলা যারা মানুষ ডাঙ্গা ভাই এটা বাসা লেখি। প্রত্যন্ত এলাকায় যারা আটকে পড়েছিলেন তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংস্থা। সাতকানিয়ার বানভাসী মানুষের অভিযোগ, কয়েকটি খাল ও জলাশয় ভরাট করে গড়ে উঠেছে ইট ভাটা সহ বিভিন্ন স্থাপনা। আর এই কারণেই প্রতি বর্ষায় পানিবন্দী হতে হয় লক্ষাধিক মানুষকে। এখন বর্তমানে ব্রিক পিলাররা ভরাট করে ফেলছে, যার কারণে আমরা পানিবন্দী হয়ে বারবার পানিবন্দী হইতেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের খালটা একটু খনন করে দিলে আমাদের খুব উপকার হবে। বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান স্থানীয়দের। এই এলাকায় বেশ কিছু খাল এবং জলাশয় রয়েছে যেগুলোর মধ্য দিয়ে উজান থেকে নেমে আসা পানি বা উজানের ঢল নেমে যাওয়ার সুযোগ ছিল। গেল কয়েক বছর ধরে সেসব জলাশয় বা খাল দখল দূষণে মেরে ফেলা হয়েছে। তাই স্থানীয়রা বলছেন, যদি সেগুলোকে আবার পুনরুদ্ধার করা না যায় তাহলে প্রতি বছর এমন পানিবন্দী জীবন নিয়মিত হয়ে যাবে এই অঞ্চলের লক্ষাধিক মানুষের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে ভার্চুয়ালি দেশের 8 বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, ঔষধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। আশ্রয়কেন্দ্রে নিরাপদ পরিবেশ, স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি এবং রংপুরে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কার কথা জানান মাঠ প্রশাসনের কর্মকর্তারা।
48 দলের পর এবার এক লাফে 64 দলের বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দিলেন ফিফা সভাপতি। সুইস সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবলের বিশ্বায়নের যুক্তি দেখিয়ে সম্ভাব্য এই পরিকল্পনার কথা জানান জিয়ান্নি ইনফান্তিনো। এর আগে 32 দল থেকে 48 দল করার পরও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ফিফা প্রধান। এখনও চলছে 48 দলের ফুটবল মহাযজ্ঞ। 104 ম্যাচের এই বিশাল আসরের পর্দা নামতে বাকি আর অল্প কয়েকদিন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় এই আয়োজন নিয়ে শুরু থেকেই চলছে তুমুল সমালোচনা আলোচনা। বিশেষ করে টুর্নামেন্টের পরিধি প্রায় 1.5 মাস ছুঁয়ে ফেলায় ফুটবল প্রেমীদের অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন। 2026 বিশ্বকাপের সেই রেশ কাটার আগেই 64 দলের বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সুইস টেলিভিশন আউটলেট ব্লু স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, আগামীতে বিশ্বকাপের পরিধি আরও বাড়িয়ে 64 দল নিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে ফিফা। আমরা বিশ্বকাপের পর এই বিষয়গুলো দেখব। যখন আপনি একটি বিশ্বকাপের আয়োজন করবেন তখন সেটি পুরো বিশ্বের জন্য করা উচিত, শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়। প্রতিটি দেশেরই বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখার অধিকার আছে। ছোট দেশগুলোকে সুযোগ না দিলে তারা উন্নতির অনুপ্রেরণা পাবে না। ফিফার সূচি অনুযায়ী 2030 সালের শতবর্ষী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন, যার উদ্বোধনী 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। আর 2034 সালের আসরের এককভাবে আয়োজক সৌদি আরব। এদিকে ফিফার বর্তমান সভাপতি হিসেবে 2027 সালের নির্বাচনেও আবারও প্রার্থী হতে পারবেন ইনফান্তিনো। আর সেখানে জয়ী হলে তার অধীনেই হবে 2030 বিশ্বকাপের সেই শতবর্ষী মেগা আসর। 1998 থেকে 2022 দীর্ঘ সময়ে 32 দলের সংক্ষিপ্ত বিশ্বকাপ দেখেছে ফুটবল বিশ্ব। তবে 2026 বিশ্বকাপে এসে বদলে গেছে সেই চিরচেনা রূপ। অতিরিক্ত ম্যাচ ও দীর্ঘ সময়ের কারণে এবার সাধারণ দর্শকদের আগ্রহ কমেছে অনেকটাই। সেখানে ফিফার এই পরিধি বাড়ানোর প্রাথমিক প্ল্যান যেন জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ফিফা প্রধানের এই 64 দলের পরিকল্পনার পেছনে কি শুধুই ফুটবলের বিশ্বায়ন নাকি বাণিজ্যিক লাভ? এর আগে 4 বছরের জায়গায় 2 বছর পরপর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থেকে বিতর্কের মুখেই সরে আসে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। হাসান আল বারুফ, যমুনা স্পোর্টস। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার গৌরনদী ও মহানগরী এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন সরকার প্রধান। বিকেলে অংশ নেবেন বিএনপির সাংগঠনিক সভায়। সকালেই ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল 10টার পর গৌরনদী উপজেলায় নতুন খনন করা সরিকল বাটাজোর খাল পাড়ে 2000 গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করার কথা। এরপর গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সেখান থেকে বরিশাল নগরীতে এসে 30 গোডাউন বদ্ধভূমি খালের পাড়ে দেশীয় প্রজাতির ফল ফুল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। সেখানে তিনি বরিশালের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া আমড়া ও নারকেল গাছের চারা রোপণ করবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বরিশাল সফর স্মরণীয় করে রাখতে গৌরনদী উপজেলা থেকে বরিশাল নগরী পর্যন্ত 40 কিলোমিটার এলাকায় মানব প্রাচীর তৈরি করে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। আলোর দিশারি হয়ে পথ দেখিয়েছেন তিনি। ত্যাগ, নিষ্ঠা, শ্রম আর সততার পুঁজিতে গড়েছেন শিল্প সাম্রাজ্য। হানাদারের কবল থেকে দেশ মুক্ত করার পর উদ্যোগী হয়েছিলেন অর্থনৈতিক মুক্তির সংগ্রামে। বলছি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কথা। 2020 সালের এই দিনে মৃত্যুবরণ করেন বরেণ্য ব্যবসায়ী। রেখে গেছেন তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান আর অসংখ্য নিবেদিত প্রাণকর্মী। এই কীর্তিমানের অনুপ্রেরণায় ভর করে এক অবিনাশী স্বপ্নযাত্রা বহমান। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান জানালেন, হাজারো কর্মীর স্বপ্ন এবং কোটি মানুষের আস্থায় অমর হয়ে আছেন নুরুল ইসলাম। দৃষ্টির আড়ালে তিনি অস্তিত্বের দীপ্তিমান সদা জাগ্রত অধ্যায়। মৃত্যুবার্ষিকীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের প্রতি অতল শ্রদ্ধা। আমাদের খবর হবে সত্য, সুন্দর এবং স্বাধীনতার পক্ষে, মহান মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে। আমরা তুলে ধরব গণমানুষের গণদাবি। তিনি প্রজন্মের স্বপ্নদ্রষ্টা, একজন বীর মুক্তিযোদ্ধা। শিল্পখাতকে দিয়েছেন দুহাত উজাড় করে।
বিশ্বাস করতেন সাধারণ মানুষের স্বপ্নও বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ। 1946 সালের 3 মে ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া নুরুল ইসলাম মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে লড়েছেন দেশের জন্য। স্বাধীনতার পর সেই লড়াই পরিণত হয় দেশ গঠনের। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ উনি দেখতে পেলেন। আইন শৃঙ্খলা একেবারেই নেই, অর্থনীতির চাকা একেবারেই নেই, একদম শূন্য। তখন শিল্পপতি হিসাবে তিনি মিল কারখানা একটার পর একটা করে গেলেন। তিনি এই বেকারত্ব, যারা বেকার তাদের চাকরি নাই, তাদের এই চাকরি দেবার জন্যই তিনি এই মিল কারখানাগুলো করেছিলেন। 1974 সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপ। ছোট্ট এক উদ্যোগ থেকে গড়ে ওঠে দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠী। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্ক। এই যে আজকে যেখানে বসে আছি যমুনা ফিউচার পার্ক, এটা কি একটা জায়গা ছিল, এখানে মানুষও আসতো না। উনি যখন এখানে একটা শপিং মল করবে বলে যখন করা শুরু করলো, আশেপাশের লোকজন শুধু বলতো উনি কি পাগল, উনি একটা শপিং মল করতেছে কোটি কোটি টাকা খরচ করে, এখানে কেউ আসবে, এই মলগুলি কি চলবে, ব্যবসা বাণিজ্য কি হবে, উনি আসলে একজন পাগল, এগুলি বলতো। কিন্তু উনি পাগল নয়, উনি ভাবতো যে আমি এটা যদি একটা বিশ্বের মাঝে একটা শপিং মল করতে পারি, পৃথিবীর থেকে অনেক লোক এই শপিং মলে আসবে। শুধু ব্যবসা বাণিজ্য নয়, সমাজ গঠনেও দিশারি হয়েছিলেন এই আলোকবর্তিকা। সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যম গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশন। দেশের মানুষের আস্থা আর নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে তারই হাতে গড়া প্রতিষ্ঠান। তারপরে উনি ভাবলেন যে নিপীড়িত, নির্যাতিত, ব্যথিত মানুষদের পাশে কেউ যায় না, সবার কথা উঠে, কিন্তু ওদের কথা যাওয়ার, ওদের গেট পর্যন্ত আসতে পারে না। এদের কথা চিন্তা করে ভাবনা করে উনি আপনার যুগান্ত পত্রিকাটা সৃষ্টি করেন, পাশাপাশি যমুনা টেলিভিশনও সৃষ্টি করেন। কার জন্য করেছেন? ওনার জন্য? ওনার জন্য না, উনি মানুষের জন্য, জনগণের জন্য। সত্যের জন্য আপোষহীন অবস্থান, কর্মীদের প্রতি দায়িত্ববোধ এবং দেশের প্রতি গভীর ভালোবাসাই ছিল নুরুল ইসলামের নেতৃত্বের ভিত্তি। তিনি বিশ্বাস করতেন সাফল্যের প্রকৃত অর্থ মানুষের কল্যাণ। সালের 13 জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। আমি আজকের এই দিনে তার বিদেহের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে প্রত্যেকের কাছে আমি একটা কথা বলি, তার জন্য দোয়া করবেন। কিছু মানুষ চলে গেলেও থেকে যায় তাদের কর্ম, সৃষ্টি। স্বপ্ন সারথী নুরুল ইসলাম সেই বাতিঘর, যার আদর্শ ধারণ করে তার দেখানো পথে হাঁটছে প্রতিষ্ঠানের কর্মীরা। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও ঝিনাইদহ পৌর এলাকায় গড়ে ওঠেনি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। এতে অল্প বৃষ্টিতেই শহরে জমে পানি। ড্রেন সংস্কার করা না হলে ঢাকনা না থাকায় প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। কোথাও কাঁচা ড্রেনেজ ব্যবস্থা, কোথাও আবার ভেঙে পড়েছে ড্রেন, আবার বেশিরভাগেরই নেই কোনো স্ল্যাব। নিয়মিত পরিষ্কারের অভাবে জমে আছে ময়লা পচা ও দুর্গন্ধযুক্ত পানি। এসব দৃশ্য ঝিনাইদহ পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থার। 1958 সালে প্রতিষ্ঠিত ঝিনাইদহ পৌরসভা 1991 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। তবে এখনও গড়ে ওঠেনি আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। অনেক জায়গায় ঢাকনাবিহীন ড্রেনের কারণে তৈরি হয়েছে চরম ঝুঁকি। জমে থাকা ময়লা আবর্জনায় মশা ও মাছির উৎপাত আর দুর্গন্ধে অতিষ্ঠ শহরের মানুষ। পানি নামতে না পারায় অল্প বৃষ্টিতেই শহরে জমে পানি। এই ড্রেনের সমস্যার কারণে আমাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ে, গন্ধ ছড়ায় প্রচুর, ওরা ঠিক মতো ক্লাস করতে পারে না। মশা, দুর্গন্ধ, আবর্জনা যে বিষয়ের
কারণ হচ্ছে একমাত্র ড্রেন ব্যবস্থা না থাকা। পানিটার প্রবাহ থাকতো তাহলে প্রতিদিনের ময়লা হয়তো চলে যেত। আমরা মাঝে মাঝে স্থানীয়ভাবে এটা পরিষ্কার করি। পরিকল্পিতভাবে উন্নতি করা যায়, ড্রেন তৈরি করা যায়, তাহলে আমরা জলাবদ্ধতাতে নিষ্কৃতি পেতে পারি। পৌর এলাকাতে ড্রেন রয়েছে ৩৬২ কিলোমিটার, যার মধ্যে ২৫০ কিলোমিটারই কাঁচা। পৌর কর্তৃপক্ষের দাবি জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে, পাশাপাশি ময়লা আবর্জনা পরিষ্কারে নিয়মিত কাজ করছেন তারা। পৌর এলাকার জলাবদ্ধতা দূরীকরণের জন্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ একটি ড্রেনেজ সিস্টেম নির্মাণের কাজ চলমান রয়েছে। এলাকার জনগণকে আমরা জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সচেষ্ট রয়েছি। দুর্ভোগ লাঘবে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থার দাবি পৌরবাসীর। তাপস সরকার, যমুনা নিউজ। ইটের সোলিং করা সড়কে কার্পেটিং হবে এই ঘোষণা দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও এলাকাবাসীকে ডেকে জিলাপি খাইয়ে উদ্বোধন করা হয়। এরপর ১ মাস ধরে ইট খুলে সরাসরি বিক্রি করে দেয় প্রতারক চক্র। একই কৌশলে আরেকটি সড়কের ইট বিক্রি করার সময় স্থানীয়দের কাছে ধরা পড়ে তারা। বেরিয়ে আসে অভিনব প্রতারণা। ঘটনাটি ঘটেছে জামালপুরের রশিদপুর ইউনিয়নের 2টি গ্রামীণ সড়কে। এদিকে সড়ক দুটিতে নতুন কোনো প্রকল্পের বিষয়ে কিছুই জানে না এলজিইডি। মাত্র 2 মাস আগেও জামালপুর রশিদপুর ইউনিয়নের গাজারিয়াটা থেকে ময়নার মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কটিতে ছিল ইটের সোলিং। এখন সেই সড়কে হাঁটা চলাই কষ্টকর। নতুন কার্পেটিংয়ের কাজ শুরু হবে, তাই স্থানীয় জনপ্রতিনিধি, আইনজীবী ও এলাকাবাসীর উপস্থিতিতে কার্যক্রমের উদ্বোধন করা হয়, বিতরণ করা হয় জিলাপি। এরপর 1 মাস ধরে সড়কের ইট খুলে বিক্রি করে প্রতারক চক্র, ফলে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী। নেতাকর্মী আরো কয়জন আছিল, সাথে থাইকা বললো যে আপনাদের রাস্তা হয়ে গেছে, আপনাদের রাস্তার কাগজপাতি হয়েছে, এই ইট তোলা লাগবে, ইট তোলার পরে রাস্তা কার্পেটিং হবো। 3 কিলোমিটার মতো এই রাস্তাটা দৈর্ঘ্য হবে। এখন এলাকার মানুষ তো যাতায়াত করতেই পারতেছে না, হাজার হাজার লোক এই রাস্তায় চলাচল করতেছে। এমন অবস্থায় গ্রামবাসী খুব বিপজ্জনক ভিতরে আছে। গাজারিয়াটা গ্রামের ঘটনা সফল হওয়ার পর গত 16 জুন চাঁদপুর এলাকায় আরেকটি সড়কের ইট খুলে বিক্রির চেষ্টা করে চক্রটি। তবে প্রকল্প সংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় মূল হোতা মান্নান সহ 11 জনকে পুলিশে দেয় স্থানীয়রা। উদ্বোধন করে গেল, তা আমরা জিজ্ঞাসা করলাম কি আস্থা কি, কলে আস্থা হবে, আমরা ইট তুলে নিয়ে নতুন করে রাস্তা এটা কার্পেটিং হবো। টাউরি করে বলে কইলে আস্থা করে দিমু, ইটটি তুলন লাগবো, কইনি কইয়া ইটটি তুলে ইট তুলে চালাইছি। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধিরাও জানান তারাও প্রতারণার শিকার হয়েছেন। তারা বলছেন সরকারি প্রকল্পের কাজ ভেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আমাদের কাছে তথ্য ছিল যে সেপ্টেম্বরের দিকে ঢাকা এলজিডি অফিস থেকে টেন্ডার হয়েছে, ঢাকার লোকই কাজ পাইছে, স্থানীয় লোক দিকপাত ইউনিয়নের উনি সাব কন্ট্রাক্ট নিয়ে আসছে, উনি কাজ করবেন। আমরা মূলত কাজের গুণগত মান এবং কাজে যাতে কোনো কেউ বিঘ্ন না ঘটায় আমরা এই আশ্বাস দেওয়ার জন্যই সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছিলাম। এটা আসলে জনগণও বুঝতে পারে নাই, আমরাও প্রথমে বুঝতে পারি নাই। পরবর্তী সময়ে আমার সন্দেহের উদ্যোগ হলে এটা আমি স্থানীয় এলজিডি চিফি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলি, আমাদের সদর উপজেলায় আমি খোঁজ নেই, কিন্তু দেখা যায় যে আসলে এখান থেকে টেন্ডার হয় নাই। সড়ক দুটি এলজিডির আওতাভুক্ত হলেও সেখানে নতুন কোনো প্রকল্প অনুমোদনের তথ্য নেই। দুর্ভোগ এড়াতে নতুন করে সড়ক সংস্কারের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই রাস্তাগুলো খুব দ্রুত গতিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অলরেডি একটা রাস্তা কিছুটা হলেও পুনঃসংস্কার করা হয়েছে এবং বাকিগুলো করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাস্তার ইট ট্রেনের বিষয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং এই ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে মামলা হয়েছে। প্রাথমিক হিসেবে দুটি সড়ক থেকে অন্তত 26 লাখ টাকার ইট বিক্রি করেছে প্রতারক চক্র। এখন স্থানীয়দের দাবি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত সড়ক দুটি পুনর্নির্মাণ করা হোক। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ভারী বর্ষণে মাগুরার গোবরা গ্রামে ধসে যাওয়া কালভার্ট ঠিক না হওয়ায় 4 দিন ধরে বন্ধ সড়ক যোগাযোগ। এতে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। বিকল্প পথে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীকে। চলাচল স্বাভাবিক করতে দ্রুতই বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ভারী বর্ষণে এভাবেই মাগুরার গোবরা গ্রামে কালভার্ট ধসে পড়ে খালে। এরপর থেকে বন্ধ সড়কে যান চলাচল।
স্থানীয়রা জানায় বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে খালের পানি হঠাৎই বেড়ে যায়। পরদিন সকালে পানির প্রবল চাপে ধসে পড়ে কালভার্টটি। এই ব্রিজের মুখ বন্ধ হয়ে গেছিল, তার জন্য পানি বেরোতে পারতেছে না। পানির চাপের জন্য এই ব্রিজের মাটি সরে যে ব্রিজটা পড়ে যায়। এই গাঁতটিটা দুর্বল, এই কারণে গাঁতটিটা পড়ে গেছে। আগে পড়ে যাওয়ার পর মাটি সরে গেছে, ব্রিজটা উল্টে যায়, ঘটে পড়েছে। মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবা থেকে নারিকেল বাড়িয়া পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিপাকে স্থানীয়রা। বিশেষ করে কালভার্টের দুপাশে দুটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে। স্থানীয়রা জানায় বিকল্প পথে গোবরা থেকে নারিকেল বাড়িয়া যেতে 5 কিলোমিটার বেশি পথ ঘুরতে হচ্ছে। এতে সময় ও খরচ 2 লাগছে বেশি। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে খাল পারাপারের চেষ্টা করছেন, এতে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। ওই পরে হাই স্কুল এবং ডিগ্রি কলেজ আছে, আর এরপরে প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা। অনেক ছাত্রছাত্রী এই বিভ্রান্তর কারণে এখানে কেউ পার হতে পারতেছে না। কারণ যখন এই রোডটা করে তখন মনে হয় না যে ঠিকাদার ঠিকভাবে কাজ করলে ক্ষতিগ্রস্ত আমাদের হতে হতো। স্কুল কলেজ ছাত্রছাত্রীদের বিশেষ করে বেশি যাতায়াত। আমরা দাবি করছি অতি দ্রুতই ব্রিজটার যেন কাজ শুরু হয়। স্থানীয় প্রশাসন জানায় চলাচল স্বাভাবিক করতে দ্রুতই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নতুন করে কালভার্ট নির্মাণে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্রিজ থেকে একটু নিকটবর্তী দূরে খালের উপর 15 থেকে 20 ফিট দূরে আমরা একটু চলাচল করার জন্য, সুন্দর করে একটু বাচ্চাদের স্কুলে যাতায়াতের জন্য এবং সাইকেল চলাচল করার জন্য আমরা সেটা সাক্ষ্য করে দিব। আর এলজিইডির মাধ্যমে আমাদের ব্রিজটা নতুন করে করার জন্য অলরেডি কথা বলা হয়েছে। আমরা যত দ্রুত চেষ্টা করবো পানি কমে গেলে কাজ শুরু করার। এই পথে প্রতিদিন আশপাশের আরপাড়া, কাজিরপাড়া সহ 10 গ্রামের মানুষ যাতায়াত করে। ভোগান্তি কমাতে দ্রুত টেকসই কালভার্ট নির্মাণের দাবি তাদের। তাপস সরকার, যমুনা নিউজ। চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর নারীদের প্রশিক্ষণ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনায় পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। রোববার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলায় জামায়াতের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। জবাবে বিএনপি যুবদলের কর্মীরা পাল্টা মিছিল বের করে। পুলিশ জানায় গতকাল দামুড়হুদা মডেল মসজিদের সম্মেলন কক্ষে নারীদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে জামায়াতে ইসলামী। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিলে প্রশাসন নারীদের মসজিদ থেকে বের করে দেয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা কেন্দ্র করে ছড়ায় বিতর্ক। অভিযোগ ওঠে ছাত্র শিবিরের সাবেক সভাপতি সুমন মিয়া বিএনপির যুগ্ম সম্পাদককে নিয়ে আপত্তিকর ও মানহানির পোস্ট করেছেন। এর জেরে সকালে সুমনকে মারধরের পর পুলিশে দেওয়া হলে সন্ধ্যায় জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত, বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে চালু করা হয়েছে স্কুল ফিডিং কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচির খাদ্য সামগ্রী নিয়ে উঠছে নানা অভিযোগ। মেহেরপুরের গাংনীতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি দেওয়ার বিষয়টি সামনে আসে, যা নিয়ে চিন্তিত অভিভাবকরা। মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারের স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের দেয়া 133টি ডিমের মধ্যে 20টির অবস্থা এমন। ডিম ভাঙতেই বের হচ্ছে দুর্গন্ধযুক্ত তরল, মাঝে মাঝে বনরুটিতেও পাওয়া যায় ছত্রাক। কলার মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা। অভিযোগ রয়েছে শুধু এই বিদ্যালয়ই নয়, গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই মাঝে মাঝে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয়। পাউরুটির ডেট আবার থাকে, আর ডিমগুলো পচা হয়, কলা কয়েক সময় কাঁচা থাকে। এভাবে চলতে থাকলে তো বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাবে, নষ্ট হবে। শিক্ষকরা বলছেন প্রজেক্ট শুরু হওয়ার আগে তাদের দেয়া হয়নি কোনো প্রশিক্ষণ কিংবা দিক নির্দেশনা, ফলে ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের দায় নিতে হচ্ছে তাদের। এদিকে দায় অস্বীকার করে শিক্ষকদের ওপর দোষ চাপাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। যে খাবার দিয়ে যায় ওই খাবারের মান ছিল খারাপ, ডিম দিয়ে গেছিল, সেই ডিম সিদ্ধ করার সময়
নষ্ট ছিল। এই কাজগুলো করতে যেন পাঠদানে ব্যাহত হয়, আবার এইগুলো হলে যখন অসম্মত হয় তখন বিভিন্ন মিডিয়াতে সংবাদ প্রচার হয়, সেই সমস্ত দায়ভার শিক্ষকের উপর চলে আসে। এটা আমাদের জন্য খুবই কষ্টের, কিন্তু মূল দায়ভারটা কে নেবে? মূল দায়ভারটা ঠিকাদার নেবে। তারা যদি স্কুলে রেখে দেয়, এটা অনেক স্কুলে রেখে দিচ্ছে খাবার, মনে করেন থেকে যাচ্ছে, সেই খাবারগুলো পরবর্তীতে আনতেছে সামনে। বিষয়টি সামনে আসলে নড়েচড়ে বসে শিক্ষা কর্মকর্তারা। গঠন করা হয় 2 সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটিতে উঠেও আসে সত্যতা। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা খাবারের মানের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এইভাবে যদি ধরা পড়ে, আমরা যেখানেই ধরা পড়ে সেখানেই আমরা এটা রিকভারির চেষ্টা করি। শিক্ষার্থীদের খাদ্যের মানের বিষয়ে আমরা একেবারে আপোষহীন। এখানে কোনো পচা বা খাবার নিম্নমানের, এটা আমরা কোনো মতেই গ্রহণ করব না এবং গ্রহণযোগ্য হবে না। গাংনী উপজেলার 162টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 20,000 শিক্ষার্থীর জন্য স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বনরুটি, কলা, ডিম, দুধ ও বিস্কুট সরবরাহ করা হয়। জারিন অর্নি, যমুনা নিউজ। সাতক্ষীরায় 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে। রোববার বিকেলে সদর উপজেলার কুলতিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার জানায়, শিশুটি বাড়ির পাশে ইশারুল গাজীর স্ত্রীর কাছে প্রাইভেট পড়তে যেত। সেখানে অভিযুক্ত মাদ্রাসার ছাত্রও প্রাইভেট পড়ত। ভুক্তভোগীকে জোরপূর্বক প্রতিবেশী রফিকুল ইসলামের বাড়ির ছাদে নিয়ে যায় অভিযুক্ত মাদ্রাসা পড়ুয়া ছাত্র। এই ঘটনা ভুক্তভোগী বাড়িতে জানালে গুরুতর অবস্থায় পরিবার তাকে হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, এ বিষয়ে পরিবার এখনও তাদের কিছু জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হিলি বন্দরে ভাটা পড়েছে আমদানি বাণিজ্য। আগে যেখানে প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পণ্য আসতো, এখন তা নেমে এসেছে 20 থেকে 25 ট্রাকে। এতে বন্দরে দৈনন্দিন আয় কমেছে, কর্মহীন কয়েকশো শ্রমিক। বিরূপ প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আদায়েও। বিদায়ী অর্থ বছরে হিলি বন্দরের রাজস্ব ঘাটতি পরিমাণ 450 কোটি টাকা। উত্তরাঞ্চলের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত হিলি স্থলবন্দর। একসময় এখানে ছিল হাজারো মানুষের কর্মব্যস্ততা। ভারতীয় পণ্যবাহী ট্রাকে ঠাসা থাকত ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ব্যবসায়ীরা আসতেন এখানে পণ্য কিনতে। কিন্তু সেই বন্দরের এখন বেহাল অবস্থা। নেই ব্যবসায়ীদের কোলাহল, আনাগোনা কমেছে আমদানিকারকদেরও। অনেকটাই ফাঁকা পড়ে আছে ইয়ার্ড। বেকার বন্দরের প্রায় শত শত শ্রমিক। দেখেন, আমার লেবারগুলো সব শুয়ে আছে। 7 দিন পরে একটা গাড়ি পাই, মনে 16টা লোক, আমরা পাই 1 থেকে 150 টাকা। 150 টাকাতে আমাদের সংসার চলবে না। মনে করেন যে আজকে আইজি কাজ করতে, আজকে কাজ করলে মনে করেন যে একটা গাড়ি পালাম, কোনোদিন নেয় পাই না, চলে যায়, ঘুরে যায়। আমরা এখানে কর্মরত অবস্থায় 400-500 জন শ্রমিক আজ 200-250 টাকা করে পালে কি আমাদের সংসার চলবে? চাল ডাল কিনা কি করব আমরা? কয়েক মাস আগেও এই বন্দরে প্রতিদিন 100 থেকে 150 পণ্যবাহী ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে দেশে প্রবেশ করত। এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 20 থেকে 25টিতে। আমদানি মন্দার প্রভাব পড়েছে C&F এজেন্টদের মাঝেও। কর্মহীন হয়ে পড়েছেন অনেক কর্মচারী। আগে নিম্নে হইলেও 50 টাকায় ঢুকতো হেলিপোর্ট দিয়ে, বাট এখন এমন অবস্থা হয়ে গেছে যে 10টার নিচে চলে আসছে গাড়ি। এই কারণে ছেলেপেলের আর্থিক যে সচ্ছলতার ছিল ওটা কমে গেছে। কোনোদিন 20টা, কোনোদিন 30টা, এতগুলা 150 ছেলে আমাদের মনে করেন মানে বিভাগে পড়ে গেছি। আগে কাজের চাপে ভাত খাওয়ার সময় পাতাম না, আর এখন কষ্টের মধ্যে আছি। আমদানিকারকদের দাবি, ডলারের বিনিময় মূল্য বাড়ার পাশাপাশি ভারতে পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী। এখন আর কাঙ্ক্ষিত লাভ মিলছে না, ফলে লোকসান এড়াতে অনেকেই আমদানি কার্যক্রম গুটিয়ে ফেলেছেন। অভিযোগ রয়েছে, পণ্য খালাসে হয়রানির শিকার হচ্ছেন অনেকে। আমাদের দেশে ডলারের রেট বেশি থাকায় ওখানে এলসির বিপরীতে আমাদের পর্তা বেড়ে যায়। আর পর্তা বেড়ে যাওয়ার কারণে আসলে কোনো মালে আমাদের লাভ হচ্ছে না বিধায় আসলে অনেক আমদানি করা আমরা বসে আছি। এলসি খোলার পরিমাণও কমেছে। রাজস্ব কর্মকর্তারা বলছেন, অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি হ্রাস পাওয়াতে বন্দরে মন্দাভাব দেখা দিয়েছে, কমেছে রাজস্ব আদায়ও। এই পোর্টের এলসি সংখ্যা কমে যাওয়ায় এবং আমাদের যে শূন্য রেটের পণ্য আমদানি হয়, মূলত এখানে গম, চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যাদি এখানে আমদানি হয়, যেগুলোতে আমাদের ডিউটি ট্যাক্স সরকার কর্তৃক বা এসআরও কর্তৃক মৌকুব করা আছে। সেই কারণে
এইখানকার যে লক্ষ্যমাত্রা দেওয়া আছে, যদি ট্যাক্সেবল আইটেম এখানে এলসি হয় সেক্ষেত্রে আমাদের রেভিনিউ বাড়বে বলে আমি মনে করি। বিদায়ী অর্থ বছরে হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 1046 কোটি টাকা, আদায় হয়েছে মাত্র 598 কোটি টাকা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। গতকাল রাজধানীতে ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়েও জলাবদ্ধতার সৃষ্টি হয়। একই সাথে দুটি আবাসিক হলে ছিল বিদ্যুৎ সংকট। বর্তমান পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, ক্যাম্পাসের সার্বিক চিত্র কেমন দেখছেন? হলগুলোর বিদ্যুৎ সংকটের ব্যাপারে কর্তৃপক্ষের তরফ থেকে কি কিছু জানা গেছে? জানাবেন আমাদেরকে। যদি মূলত গতকাল আপনি জানেন যে দিনভর বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয় পুরো রাজধানী জুড়েই। তার ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়েও হয়নি, এখানেও বেশ জলাবদ্ধতার তৈরি হয় এবং বিশেষ করে মেয়েদের দুইটি হল, ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হল, এই দুইটি হলে এর সামনে প্রায় হাঁটু সমান পানি উঠে যায় এবং তারপরেই হচ্ছে এখানকার যে বিদ্যুৎ সংযোগ সেটিও বিচ্ছিন্ন করে রাখা হয়। ফলে বেশ খানিকটা সময় এই যে যারা এখানে শিক্ষার্থী আছেন তাদেরকে দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু অন্যান্য এলাকায় যেমন পানি নেমে গিয়েছে, এখন এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এইখানেও আসলে কোনো পানি এখন আর জমে নাই। বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কিন্তু এখন পর্যন্ত আসলে সেভাবে দুর্ভোগের মতো কোনো পানি এখনো জমে নেই এবং ভেতরে আমাদের হলের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, ভেতরে পর্যাপ্ত বিদ্যুতের যে ব্যবস্থা সেটিও আছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি এখন বেশ স্বাভাবিক রয়েছে বলেই কিন্তু আমরা জানতে পারছি। এবং গতকাল শিক্ষার্থীদের অনেকেই জানিয়েছিলেন যে এখানে যেহেতু তারা বিদ্যুৎ ছিল না এবং অনেকেই আসলে ইন্ডাকশনের মাধ্যমে বা বিদ্যুতের মাধ্যমে রান্না করে থাকেন বা সেই বিষয়ের কারণে কিন্তু অনেকেই গতকাল আসলে বেশ কষ্ট ভোগ করতে হয়েছে, যেটি এই মুহূর্তে আজ আর হচ্ছে না। বা এখন পর্যন্ত যেহেতু কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হয়েছে, যদি আজকে পানি জমে তাহলে হয়তো আবারও কোনো দুর্ভোগ আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক অবস্থায় রয়েছে। জ্যোতি। টিপু, আপনাকে ধন্যবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 27 জন। স্থানীয় সময় মধ্যরাতে হঠাৎ শর্ট সার্কিট হয় ভবনটিতে। এর কিছুক্ষণ পরই শোনা যায় বিস্ফোরণের শব্দ, ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় বারটি। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে মানুষ। খবর পেয়ে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কিন্তু কয়েক ঘন্টা লেগে যায় আগুন নেভাতে। অগ্নিদগ্ধ ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় অনেকের, অসুস্থ হয়ে পড়ে আরও অনেকে। একে একে 27টি ঝলসানো মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত 63 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে 22 জনের অবস্থা আশঙ্কাজনক। আবারও ইরানি ভূখণ্ডে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ভোরেও বিভিন্ন শহরে শোনা গেছে বিস্ফোরণের আওয়াজ। বন্দর আব্বাস সিরিক ছাড়াও কেশম আইল্যান্ড লক্ষ্য করে বোমা বর্ষণ হয়েছে। মাহশারের পানির পাম্পে হয়েছে হামলা, এতে একজন নিহত ও 4 জন আহত হয়েছে। হরমুজগান প্রদেশে হামলার শিকার হয়েছে একাধিক সামরিক স্থাপনা। জবাবে জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি ঘাঁটি টার্গেট করার কথাও জানিয়েছে। ইরান থেকে ছোড়া একটি ক্রুজ মিসাইল ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। সংঘাতের পাশাপাশি এখনও অচলাবস্থা বিদ্যমান হরমুজ প্রণালী ঘিরে। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। মার্কিন কংগ্রেসে ইসরায়েলের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় তার ভূমিকার কথাও স্মরণ করেন। বলেন, ইসরায়েল সবচেয়ে কাছের বন্ধু হারিয়েছে, একজন ভালো সিনেটর হারিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতি উদার নীতির জন্য সবসময় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন লিন্ডসে গ্রাহাম। তার দেখানো পথে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশাও জানান নেতানিয়াহু। তিনি দারুণ একজন মানুষ ছিলেন, খুবই ভালো বন্ধু, মার্কিন দেশপ্রেমিক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের একজন নায়ক। ব্যক্তিগতভাবে তাকে ভীষণ মিস করব। বিশ্ব একজন মহান ব্যক্তিকে হারালো, আমেরিকা একজন মহান সিনেটরকে এবং আমরা একজন সেরা বন্ধুকে হারালাম। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।